একজন দুর্দণ্ড প্রতাপ নেতাকে যদি কেউ নিজের আঙুলের ডগায় ঠিক একটা পুতুলের মতো নাচায়, তাহলে ব্যাপারটা কেমন হবে? আপনি হয়তো ভাবছেন এটা অসম্ভব, কিন্তু যদি বলি ঠিক এটাই ঘটেছে। শুধু তাই নয়, রাজনীতির এমন কিছু পর্দা আমি ফাঁস করতে চলেছি যা মেইন স্ট্রিম মিডিয়া আপনাকে কখনোই বলবে না। আজকে যারা যারা রাস্তায় গেছেন, ইমানের যে চেতনার বহিঃপ্রকাশ দেখছি, ভাল লাগছে, মনের শান্তি। যে কাজটা আমরা পারি ওই কাজটা, এটার নাম কি? ওয়ান এন্ড অনলি ঝুকেঙ্গা নেহি সালা। তারপর নতুন ডায়লগ কি? রাপ্পা রাপ্পা বরবাদ করে দিবে কাকু। এতদিন চুপ থেকে অবশেষে কঠিন অ্যাকশনে একটা রাজনৈতিক ভূমিকম্প আসছে বাংলাদেশে, এবং সেই ভূমিকম্পের কেন্দ্রে আছেন। এতদিন তিনি চুপ ছিলেন, নীরবে দেখছিলেন বিএনপি সরকার কি করছে, কিভাবে দেশ চালাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা কিভাবে গণভোটের রায় অমান্য করছে। কিন্তু এখন তিনি চুপ নেই, এখন তিনি অ্যাকশনে নেমেছেন। ছাত্রলীগ ছাত্রদল হয়ে ফিরে এসেছে। ছাত্রলীগের ফেলে দেওয়া আমদা ছাত্রলীগ তুলে দিয়ে ছাত্রদল তুলে নিয়েছে, এবং সে হেলমেট পরে আজকে হামলা করেছে। হেলমেট বাহিনী আবার ফিরে এসেছে। দলের যিনি সভাপতি রাকিবউদ্দিন, তিনি বারবার ঘোষণা দিয়েছেন কিন্তু পারছিলেন না। আজকে প্রথম উদ্বোধন করলেন, এটা একেবারে প্রকাশ্যে উদ্বোধন করলেন এবং তাদের অস্তিত্বের জানান দিলেন যে আমরা এইভাবে মেরে কেটে সবাইকে, ছাত্রলীগ যেহেতু নাই, শিবিরকেও এখান থেকে সরিয়ে ক্যাম্পাস দখল করবো, এবং এটাই তাদের রাজনীতি। আগে আওয়ামী আমলের প্রশাসন একই রকম অ্যাটিটিউড গুলো বর্তমান প্রশাসনের দিকেও আমরা দেখতে পাচ্ছি। সরকারের সমালোচনা করার কারণে ইতিমধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এরা আওয়ামী লীগের একেবারে প্রোম্যাক্স ভার্সন, ছাত্রলীগের একেবারেই প্রোম্যাক্স ভার্সনে পরিণত হয়েছে। দেশের বিপক্ষে যারা কাজ করবে ভাই, হ্যাঁ, দেশের বিপক্ষে যারা কাজ করবে, আল্লাহর গজব যেন তাদের উপরে পড়ে। হ্যাঁ, আল্লাহর গজব দিয়ে গেলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে মঙ্গলবার সকালে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের জেরে ছাত্রদলের কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী ছাত্র শিবিরের এক নেতার পায়ের রক কেটে দিয়েছে। 5 আগস্ট 2024 সালের পরে ছাত্রদল এই প্রথম তারা রক কাটার মাধ্যমে তাদের অস্তিত্ব জানান দিল। 5 আগস্টের পরে অনেক কিছুই তারা প্রথম করেছে, আমি আজকে সেগুলো আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো। তার আগে এই ঘটনা কিভাবে ঘটলো সেই বিষয়টি একটু আপনাদের সাথে শেয়ার করা দরকার। গতকাল সোমবার অর্থাৎ 20 এপ্রিল চট্টগ্রাম সিটি কলেজের দেয়ালে একটা গ্রাফিতি লেখা ছিল, সেখানে লেখা ছিল ছাত্র রাজনীতি এবং ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। সোমবার রাত্রে চট্টগ্রাম সিটি কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে আরো কয়েকজন ছাত্র দলের নেতাকর্মী গিয়ে ওই ছাত্র শব্দটি মুছে দিয়ে সেখানে গুপ্ত শব্দটি যোগ করে লিখে দেয়। এটার জের ধরে ছাত্র শিবির প্রতিবাদ করে যে এখানে যেটা লেখা ছিল সেটা মুছলে কেন। রাত্রেই বাকবিতণ্ডা হয়। সকালবেলা এইটার প্রতিবাদে ছাত্র শিবির একটা মিছিল বের করে, আজকে মঙ্গলবার একটা মিছিল বের করে। এই মিছিল যখন যাচ্ছিল এগিয়ে, তখন ছাত্রদল বিপরীত দিক থেকে, তারা আগে থেকেই পূর্ব প্রস্তুতি নিয়েছিল, তাদের হাতে লোহার রড, হকি স্টিক এবং দেশীয় অস্ত্র রামদা, চাপাতি, হাসুয়া এগুলো দেখা গেছে। মিছিলটা কিভাবে যাচ্ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখুন। এবং এখন আমরা যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে চট্টগ্রাম যে সিটি কলেজটি রয়েছে, সেই সিটি কলেজের ঠিক সামনে। এখানে আপনাদের দেখাবার চেষ্টা করছি, একদিকে শিবিরের একটি বড় মিছিল যাচ্ছে এবং অপর পাশে যেই ছাত্র দলের একটি মিছিল দেখতে পাচ্ছি। আসলে দুটি দলই কিন্তু একদম মুখোমুখি। একটি নিউ মার্কেট থেকে এদিকে আসছিল সিটি কলেজের দিকে, এবং অন্যটি সিটি কলেজ থেকে নিউ মার্কেট দিকে যাচ্ছিল। দেখছেন, মানে ছাত্র দল যখন শিবিরের এই শান্তিপূর্ণ মিছিলের দিকে এগিয়ে আসছে, তখন কিন্তু ছাত্র শিবির মিছিলটা অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছিল, চলে যাচ্ছিল যে সংঘর্ষে তারা জড়াবে না, কিন্তু তারা দৌড়ে এসে ওই মিছিলের উপরে হামলা চালায়। দুপুরের পরে ছাত্রদল আবার তাদের বহিরাগত কিছু ছেলে পেলে ডেকে এনে, যারা উচ্ছৃঙ্খলই বেশি এখানে, তাদেরকে ডেকে এনে এবারে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়লো। শিবিরের যে ছেলেটার পায়ের রক কেটে দিয়েছে, ওইটা আসলে বিভৎস দৃশ্য, ওটা দেখানোর মতো নয়। কমিউনিটি গাইডলাইনের কারণে দেখাতে পারছি না, তবে ওই লিঙ্কটা আমি এই কমেন্টস বক্সে দিয়ে দিব, আপনারা একটু ওখান থেকে দেখে নিয়েন। শেখ হাসিনার বিদায়ের পরে আমরা কিন্তু বাংলাদেশে ক্যাম্পাসগুলোতে খুব চমৎকার একটা পরিবেশ দেখতে পাচ্ছিলাম। আমাদের ভিতরে খুব ছেলেমেয়েরা, অনেক অভিভাবকরা তারা অনেকটা হাঁপ ছেড়ে বেঁচেছিলেন যে যাক, দীর্ঘদিন পরে আমরা একটা চমৎকার ক্যাম্পাস পেয়েছি। কিন্তু ছাত্রদল পায়তারা চালাচ্ছিল দীর্ঘদিন ধরে এই পরিবেশ নষ্ট করার, পারছিল না। ছাত্রদলের যিনি সভাপতি রাকিবউদ্দিন, তিনি বারবার ঘোষণা দিয়েছেন
কিন্তু পারছিলেন না। আজকে প্রথম উদ্বোধন করলেন, এটা একেবারে প্রকাশ্যে উদ্বোধন করলেন এবং তাদের অস্তিত্বের জানান দিলেন যে আমরা এইভাবে মেরে কেটে সবাইকে, ছাত্রলীগ যেহেতু নাই, শিবিরকেও এখান থেকে সরিয়ে ক্যাম্পাস দখল করব, এবং এটাই তাদের রাজনীতি। ছাত্র দলের হাতে কেন রামদা থাকবে? ছাত্র দলের হাতে রামদা, কিরিচ, চাপাতি, এগুলো কিরে ভাই? চাপাতি দিয়ে আমরা বিশ্বনাথকে কোপাতে দেখেছি ছাত্রলীগের, হেলমেট বাহিনী দেখেছি ছাত্রলীগের। সেই হেলমেট বাহিনী দেখুন 5 আগস্টের পরে ছাত্রদল আরো নতুন কি কি করেছে। এই যে তেজগাঁও কলেজে যে সাকিবুল ইসলাম রানা নামের যে ছেলেটাকে হত্যা করলো, আজ থেকে মনে হয় কত 7-8 মাস আগে, শুধু ওই ছেলেটার অপরাধ ছিল সাধকের ব্যবসায় বাধা দেওয়ার কারণে ছেলেটাকে পিটিয়ে মেরে ফেললো। যদিও পরে ছাত্র দলের সভাপতি রাকিব তিনি এটা দায় স্বীকার করেছেন এবং খুব গর্ব ভরে বলেছেন, আমরা ছাত্র দল, আমরা কোনো অপরাধীকে ছাড় দেই না, আমাদের ছাত্র দল ওটি ঘটিয়েছে, আমরা তাকে বহিষ্কার করেছি, বিরাট শাস্তি দিলেন। হ্যাঁ, আবার আজকের ঘটনায় রাকিব তিনি আবার খুব ঘোষণা দিয়েছেন যে এটা চলতেই থাকবে। তার মানে উস্কানি কাকে বলে দেখুন, একটা ছাত্রকে কুপিয়ে পায়ে রক কেটে দিয়েছে, তার নেতাকর্মীদের হাতে অস্ত্র দেখা যাচ্ছে, সে এইটাকে অন করে খুব ফোর্স ক্রিয়েট করে গর্ব করে বলছে যে এটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা ছাত্র শিবির বা গুপ্ত রাজনীতি আমরা নিষিদ্ধ না করতে পারবো বা প্রতিহত করতে না পারবো। গুপ্ত কাকে বলে? এই যে ডক্টর শাহেদ আলম, ওই যে আজকে যাকে নমিনেশন দিল ছাত্র দলের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানসুরা, এ তো সব তো ছাত্রলীগের সাদ্দামের সাথে ছবি। এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। সবচেয়ে বড় গুপ্ত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন, তিনি হয়ে গেলেন বিএনপি এবং পররাষ্ট্রমন্ত্রী, তার মানে তিনি গুপ্ত বিএনপি। আবার অন্তর্বর্তীকালীন সরকারের সময় যিনি ছিলেন অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের নিরপেক্ষ ব্যক্তি, নিরপেক্ষতার পরিচয় দিয়ে তিনি নির্বাচনে বিএনপির পক্ষ হয়ে নির্বাচন করলেন এবং আইনমন্ত্রী হয়ে গেলেন। গুপ্ত কাকে বলে? হোয়াট ইজ গুপ্ত? ইট ইজ কল্ড গুপ্ত। জাহেদ তিনি বলতেন আমি অ্যাক্টিভিস্ট, আমি সাংবাদিক, এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ওই যে আব্দুল্লাহ সাইদ, সে অনলাইন অ্যাক্টিভিস্ট, সাংবাদিকতার পরিচয় দিতেন, এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তো গুপ্ত আর কত গুপ্তের পরিচয় নেবেন? এগুলোই তো গুপ্ত, একেই তো গুপ্ত বলে। সুস্থ ধারার রাজনীতি করা দরকার। ছাত্র দলের অনেক অপকর্ম আছে, এই অপকর্মগুলো আপনাদের একটু একটু জেনে রাখা দরকার। এই যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে যে রাজু ভাস্কর্য, এই রাজু ভাস্কর্য কি জানেন? এটাও একটু জেনে রাখা দরকার আপনাদের। মঈন হোসেন রাজু, এই ছেলেটা ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন। 1992 সালের 13ই মার্চ একে হত্যা করা হয়, গুলি করে হত্যা করা হয়। কেন? আপনারা জানেন যে ওই সময় 91 সালে বিএনপি ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে ডাকসু নির্বাচন হলো। ডাকসু নির্বাচনে তারা রোকেয়া হলে, ছাত্রদল রোকেয়া হলের মেয়েদের উপরে অবর্ণনীয় নির্যাতন চালায়, যেটা মানুষের ভাষায় প্রকাশ করার মতো না। এটা বিভীষিকাময় রায়, এটা কালো অধ্যায় হিসেবে লেখা থাকবে। এইটার প্রতিবাদে, সন্ত্রাস বিরোধী কার্যক্রমের প্রতিবাদে পরের দিন ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী এরা একটা মিছিল বের করে। সেই মিছিলে ছাত্রদল গুলি করে এই মঈন হোসেন রাজুকে হত্যা করে। তারপর থেকে ওখানে রাজু ভাস্কর্য নাম হয়েছে। এই হচ্ছে অবস্থা। সুতরাং আপনি ক্যাম্পাসে গায়ের জোরে গুপ্ত লিখবেন এবং একজনকে মিন করে, এই যে উস্কানিমূলক কর্মকাণ্ড, তাহলে ছাত্রদল তো এখন তারা তো ক্ষমতায়, তাহলে তাদের কেন এই ধরনের অপকর্ম করতে হবে? এই অপকর্মের আশ্রয় নেওয়ার দরকার নাই তো। আপনার যদি চরিত্র ভালো থাকে, আপনার যদি কর্ম ভালো থাকে, আপনার যদি অ্যাক্টিভিটি ভালো থাকে, তাহলে তো ছাত্ররা আপনাকে এমনিতেই গ্রহণ করবে। তাহলে ছাত্রলীগের মতো আচরণ কি দরকার? এটা তো কি কোনো দরকার ছিল? এটা কি দলের মান ইজ্জত কি বাড়ছে না কমছে? কোনটা? নাকি ক্ষমতা পেয়ে আপনারা একেবারে ধরাকে সরাজ্ঞান করছেন? কোনটা? সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, এই ঘটনাকে আবার দেখেন, এই যে এখন চ্যানেল কি লিখছে যে ছাত্র শিবিরের উপরে হামলা করলো কয়েকজন যুবক লাঠিসোঁটা হাতে, দেশীয় অস্ত্র নিয়ে। মানে আগে যেমন আওয়ামী লীগের নাম নিতে, ভাসুরের নাম নিতে মিডিয়া ভয় পেত, এখন ছাত্র দলের নাম নিতেও অলরেডি ভয় শুরু হয়ে গেছে। আর ভয় শুরু হবে না কেন? ভয় তো শুরু হওয়ার কথাই। মিডিয়ার উপরে তারা যেভাবে, এমনিতেই তো তারা সেলফ সেন্সরশিপ হয়ে গেছে, এরপরেও চিঠি দিয়ে তাদেরকে বাধ্য করা হয় যে এইটা করেন ওইটা করেন। এই যে দেখুন, সরকারের 2 মাস পূর্তি উপলক্ষে প্রত্যেকটা টিভি চ্যানেলে চিঠি দেওয়া হয়েছে, এটা আবার ফাঁস হয়ে গেছে। চিঠিটা দেখুন। এইভাবে আওয়ামী লীগের আমলে যখনই কোনো জায়গায় হত্যাকাণ্ড ঘটতো, কোনো অপকর্ম ঘটতো, মিডিয়াগুলোকে সবাই তাদের পক্ষেই ছিল, তারপরেও কেউ কেউ হয়তো বিবেকের তাড়নায় বা ভিউজের আশায় যে এটা একটু প্রচার করে দেই, তখন ওই আগেই বলে দেওয়া হতো ভিউজ ব্যবসা করতে গেছিস কি মরছিস, ওইটা এইভাবে না এইভাবে প্রচার কর। আবার এখনো ঠিক তাই, মিডিয়াগুলো তো এমনিই সেলফ সেন্সরশিপ হয়ে গেছে, তারপরেও তাদেরকে হয়তো ফোন করে বলে দেওয়া হচ্ছে খবরদার ওখানে শিবিরকে তোরা দানব বানা, সব দোষ শিবিরের। এবং ওই যে ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক, সভাপতি, এদেরকেও শিবির বলে চালা, যাদের হাতে অস্ত্র দেখা গেছে এদেরকেও শিবির বলে চালায় দেয়। এই হলো অবস্থা। সর্বশেষ ছাত্র দলের সভাপতি রাকিব যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য মোটেই গ্রহণযোগ্য না। তিনি আরো ঘটনাকে উস্কে দিয়েছেন, ছাত্র দলকে উস্কে দিয়েছেন শিবিরের বিরুদ্ধে সহিংস হতে। রাষ্ট্রের আয় কমে গেছে কিন্তু খরচের বহর এক চুলো কমেনি। ফলে ঘাটতির অঙ্ক দিন দিন এমনভাবে ফুলে উঠছে যেন বর্ষাকালের নদী।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের কিস্তিও সময় মতো পাওয়া যাচ্ছে না, কারণ শর্ত পূরণে ব্যর্থতা। অর্থাৎ বাইরের দিক থেকেও যে সহায়তার আশ্বাস ছিল তাতেও অনিশ্চয়তার মেঘ জমেছে। ফলে সরকারের তহবিলে এখন হাত খুলে খরচ করার মতো টাকা নেই, ধার কর্জই একমাত্র ভরসা। এরই মধ্যে ব্যাংক থেকে রেকর্ড পরিমাণ ঋণ নেওয়া হয়ে গেছে, যেন সংসারের বড় ছেলে বারবার মহাজনের দরজায় কড়া নাড়ছে। উন্নয়ন সহযোগীদের কাছেও চাওয়া হয়েছে $3.25 বিলিয়ন ঋণ। অন্যদিকে বিশ্ববাজারে জ্বালানির দাম এমনভাবে বেড়েছে যে বেশি দামে কিনে কম দামে বিক্রি করার পুরনো নীতি আর ধরে রাখা যাচ্ছে না। বাধ্য হয়ে দেশের বাজারেও জ্বালানির দাম বাড়াতে হয়েছে, যেন নিজের ঘরের ভাত কমিয়ে অতিথিকে খাওয়ানোর দিন শেষ। এদিকে সামনে আসছে নতুন অর্থ বছর, আর তার জন্য পরিকল্পনা করা হয়েছে এক উচ্চাভিলাষী বাজেট। আয় নেই, তবু খরচ চলবে, এ এক অদ্ভুত বাস্তবতা। দেশি বিদেশি ঋণের সুদ কড়ায় গন্ডায় শোধ করতে হচ্ছে। সব মিলিয়ে রাষ্ট্র যেন এখন এক মধ্যবিত্ত পরিবারের মতো, যেখানে মাসের শেষে হিসাব মেলাতে গিয়ে গৃহকর্তা চুপচাপ বসে থাকেন। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে, চলতি অর্থ বছরের 8 মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৭১,৪৭২ কোটি টাকা। লক্ষ্যমাত্রা ছিল ৩,২৫,৮০২ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে মাত্র ২,৫৪,৩৩০ কোটি টাকা, অর্থাৎ প্রায় ২২% পিছিয়ে। বাকি 4 মাসে প্রায় ৩ লাখ কোটি টাকা আদায়ের প্রয়োজন, কিন্তু বাস্তবতা বড় নির্মম। এখন পর্যন্ত কোনো মাসেই ৪০,০০০ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়নি, অথচ লক্ষ্য পূরণে প্রতি মাসে দরকার ৭৫,০০০ কোটির বেশি। যেন পরীক্ষার আগের রাতে পুরো বই শেষ করার চেষ্টা। আয়কর, ভ্যাট ও আমদানি শুল্ক 3টি প্রধান খাতেই লক্ষ্য পূরণ হয়নি। আয়কর খাতে ঘাটতি সবচেয়ে বেশি। করদাতাদের বড় অংশ এখনো কর নেটের বাইরে। প্রায় ১,২৮,০০,০০০ টিআইএনধারীর মধ্যে মাত্র ৪৬ লাখ রিটার্ন জমা দিয়েছেন। এই চিত্র কর ব্যবস্থার দুর্বলতাকে নগ্নভাবে প্রকাশ করে। অন্যদিকে আমদানি কমে যাওয়া, ব্যবসার ধীরগতি, সব মিলিয়ে ভ্যাট আদায়ও কমেছে, কিন্তু খরচ তো থেমে থাকছে না। রাষ্ট্রের কর্মচারীদের বেতন ভাতা, অবকাঠামো উন্নয়ন সবই চলতে থাকে। ফলে সরকার বাধ্য হয়ে ব্যাংক ব্যবস্থা থেকে ধার করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, অর্থ বছরের প্রথম 9 মাসেই ব্যাংক থেকে সরকারের ঋণ প্রায় ১,০৯,০০০ কোটি টাকা, যা পুরো বছরের লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে। শুধু জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসেই নেওয়া হয়েছে প্রায় ৫৬,০০০ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে বেসরকারি খাত ঋণ পাবে না, বিনিয়োগ কমে যাবে, কর্মসংস্থান থমকে যাবে, জিডিপি প্রবৃদ্ধির হারও আরও নিচে নেমে আসবে। অর্থাৎ রাষ্ট্র নিজেই এমনভাবে ঋণ নিচ্ছে যে অন্যদের শ্বাস নেওয়ার জায়গা সংকুচিত হয়ে যাচ্ছে। বিদেশি ঋণের অবস্থাও কম গুরুতর নয়। বর্তমানে দেশের মোট বিদেশি ঋণের পরিমাণ ২৩ লাখ কোটি টাকারও বেশি। এর মধ্যে নতুন করে প্রায় ৩০০ কোটি ডলারের ঋণ চাওয়া হয়েছে, অথচ আগামী 5 বছরে প্রায় $২৬ বিলিয়ন বৈদেশিক ঋণ শোধ করতে হবে, যা অতীতের তুলনায় অনেক বেশি। IMF এর থেকে $৪.৭৫ বিলিয়ন ঋণ নেওয়া হলেও পরবর্তী কিস্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শর্ত পূরণ না হওয়ায় সংস্থাটি নিশ্চয়তা দিচ্ছে না, ফলে বাজেট বাস্তবায়নে ঝুঁকি বাড়ছে। এই পরিস্থিতিতে জ্বালানির দাম বাড়ানো হয়েছে, যদিও সরকার আগে বলেছিল বাড়াবে না, কিন্তু বাস্তবতা কখনো কখনো প্রতিশ্রুতির চেয়ে শক্তিশালী। তবে এই দাম বাড়ানো যেমন সরকারকে কিছুটা স্বস্তি দিতে পারে, তেমনি মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, এটি সরকারের জন্য নতুন মাথা ব্যথা হয়ে দাঁড়াবে। ২০২৬-২৭ অর্থ বছরের জন্য পরিকল্পিত বাজেটের আকার ৯.৫ লাখ কোটি টাকার বেশি। নির্বাচনী প্রতিশ্রুতি, সামাজিক সুরক্ষা, নতুন বেতন কাঠামো সব মিলিয়ে ব্যয় বাড়ছে, কিন্তু আয় সেই হারে বাড়ছে না। ফলে বাজেট ঘাটতি জিডিপির প্রায় ৫% পৌঁছতে পারে। ব্যয়ের বড় অংশ এখন ঋণের সুদ ও ভর্তুকিতে চলে যাচ্ছে। চলতি অর্থ বছরে সুদ পরিশোধে বরাদ্দ ছিল প্রায় ১,২২,০০০ কোটি টাকা। আগামী বছর তা আরও বাড়বে। জ্বালানি খাতে ভর্তুকিও বাড়ছে, এর সঙ্গে যুক্ত হয়েছে উন্নয়ন ব্যয়। বিশ্লেষকরা সতর্ক করছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশ ঋণের ফাঁদে পড়তে পারে। রাজস্ব আয় বাড়ানো, কর ব্যবস্থার আধুনিকীকরণ, কর ফাঁকি রোধ এসব এখন সময়ের দাবি। ব্যবসায়ী মহলও উদ্বিগ্ন। অতিরিক্ত ব্যাংক ঋণ অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে বলে তারা মনে করছেন। গবেষকরাও বলছেন, ঋণ নেওয়া প্রয়োজন হতে পারে, কিন্তু সেটি যেন ফাঁদে না পরিণত হয়। এদিকে সামষ্টিক অর্থনীতির উপরে চাপ বাড়ছে। আমদানি ব্যয় বাড়ছে, রপ্তানি আয় কমছে, রেমিটেন্স ঝুঁকিতে, ফলে চলতি হিসাবে ঘাটতি বাড়ছে। আর্থিক খাতেও সংকট, কয়েকটি ব্যাংক টিকিয়ে রাখতে তারল্য সহায়তা দিতে হচ্ছে। এখন মূল্যস্ফীতি 8%-এর উপরে, মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ফলে বাজারে চাহিদা কমছে, উৎপাদন কমছে, বিনিয়োগ কমছে, একটি দুষ্টচক্র তৈরি হচ্ছে। প্রবাসী আয় কিছুটা স্বস্তি দিলেও রপ্তানি দুর্বল। এর মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নতুন ঝুঁকি তৈরি করেছে। জ্বালানির দাম বেড়েছে, টাকার অবমূল্যায়নের আশঙ্কা বাড়ছে, মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। সব মিলিয়ে অর্থনীতি এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে পুরনো সমস্যার সঙ্গে নতুন সংকট যুক্ত হয়ে এক জটিল পরিস্থিতি তৈরি করেছে। এই পরিস্থিতি থেকে বের হতে হলে প্রয়োজন সুসংগঠিত নীতি, কাঠামোগত সংস্কার এবং সবচেয়ে বড় কথা, আস্থা পুনরুদ্ধার। মূল্যস্ফীতির গল্পটা শুরু হয়েছিল কোভিডের সময় থেকে। তারপর নানা ঘাত প্রতিঘাতে তা এখনো উচ্চ পর্যায়ে। বর্তমানে মূল্যস্ফীতি 8.71% আর মজুরি বৃদ্ধির হার 8.09%। অর্থাৎ মানুষের আয় যতটা বাড়ছে, ব্যয় তার চেয়ে দ্রুত বাড়ছে। ফলে বাস্তব আয় কমে যাচ্ছে।
মানুষ খরচ কমাচ্ছে, সঞ্চয় বাড়াতে চাইছে। এতে বাজারের চাহিদা কমছে, উৎপাদন কমছে, বিনিয়োগ কমছে। একটি চক্র তৈরি হয়েছে যার মধ্যে অর্থনীতি নিজেই ঘুরপাক খাচ্ছে। এখানেই আসে সরকারের বড় দ্বন্দ্ব, মূল্যস্ফীতি কমাবে না কর্মসংস্থান বাড়াবে। কারণ এই দুইয়ের মধ্যে সম্পর্কটা অনেকটা বাচ্চাদের দুই পেশে দোলনার মতো, একদিকে চাপ দিলে অন্যদিক উঠে যায়। মূল্যস্ফীতি কমাতে সুদের হার বাড়াতে হয়, তাতে বিনিয়োগ কমে, কর্মসংস্থান কমে। আবার কর্মসংস্থান বাড়াতে অর্থের যোগান বাড়ালে মূল্যস্ফীতি বাড়ে। ফলে সরকার যেন একসঙ্গে দুই দিক সামলানোর চেষ্টা করছে, যা সহজ কাজ নয়। এই অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন এখনই প্রবৃদ্ধির পেছনে ছোটা ঠিক হবে না, আগে দরকার স্থিতিশীলতা। কারণ ভিত্তি দুর্বল থাকলে প্রাসাদ যত উঁচুই হোক টিকে থাকে না। টানা 3 বছর জিডিপি প্রবৃদ্ধি কমেছে। 2024-25 অর্থ বছরে তা নেমে এসেছে 3.49%। এই বাস্তবতায় শুধু বড় লক্ষ্য ঘোষণা করলেই হবে না, প্রথমে মাটি শক্ত করতে হবে। এদিকে দারিদ্র আবার মাথা তুলেছে। বিশ্বব্যাংকের হিসাবে দারিদ্র্যের হার এখন 21.2%, অর্থাৎ প্রায় 3,60 লাখ মানুষ দারিদ্র সীমার নিচে। মানুষের আয় কমেছে, জীবনযাত্রার ব্যয় বেড়েছে, ফলে নতুন করে দারিদ্র্যের সংখ্যা বাড়ছে। প্রবৃদ্ধি থাকলেও তার সুফল সবার কাছে পৌঁছাচ্ছে না, এটাই সবচেয়ে বড় সমস্যা। আয় বৈষম্য এখন এক বড় মাথা ব্যথা। দেশের মোট আয়ের বড় অংশ এখন অল্প কয়েকজনের হাতে কেন্দ্রীভূত। অনুপাত প্রায় 0.50 ছুঁই, যা উচ্চ বৈষম্যের ইঙ্গিত দেয়। মধ্যবিত্তের অংশ কমে যাচ্ছে, ফলে ভোক্তা চাহিদাও কমছে। অর্থনীতির গতি স্লথ হয়ে পড়ছে। কর্মসংস্থানের চিত্র আরও উদ্বেগজনক। বিপুল সংখ্যক তরুণ শ্রমবাজারে প্রবেশ করলেও পর্যাপ্ত চাকরি তৈরি হচ্ছে না। যারা কাজ পাচ্ছেন তাদের অনেকেই কম উৎপাদনশীল খাতে যুক্ত হচ্ছেন। শিল্প খাত বাড়লেও সেখানে কর্মসংস্থান বাড়ছে না, এক ধরনের কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি। বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এখন আস্থাহীনতা, জ্বালানি সংকট, নীতিগত অনিশ্চয়তা, সব মিলিয়ে উদ্যোক্তারা দ্বিধায় আছেন। ফলে নতুন বিনিয়োগ আসছে না, পুরনো বিনিয়োগও থমকে যাচ্ছে। জ্বালানি খাত এখন সবচেয়ে বড় ঝুঁকির জায়গা হয়ে উঠেছে। গ্যাস সংকটে কারখানা চালু করা যাচ্ছে না। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় সরকারকে বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে। দাম বাড়ালে মূল্যস্ফীতি বাড়বে না, বাড়ালে ভর্তুকির চাপ বাড়বে। উভয় সংকট। এই পরিস্থিতিতে সুদ হার কমানো নিয়েও বিতর্ক আছে। উদ্যোক্তারা কমাতে চান, কিন্তু অর্থনীতিবিদরা সতর্ক করছেন এখনই সুদ হার কমালে মূল্যস্ফীতি বাড়তে পারে। ফলে সরকারকে খুব সতর্কভাবে পা ফেলতে হবে। এর সঙ্গে যুক্ত হয়েছে নির্বাচনী প্রতিশ্রুতির চাপ, সামাজিক সুরক্ষা, ভর্তুকি, ব্যাংক উদ্ধার, সব মিলিয়ে ব্যয়ের পরিমাণ বাড়ছে। কিন্তু রাজস্ব আয় কম, ফলে প্রশ্ন উঠছে এই টাকা আসবে কোথা থেকে। ব্যাংক খাতের অবস্থাও নাজুক। খেলাপি ঋণের পরিমাণ বিপদ সীমা ছাড়িয়েছে। রাজনৈতিক প্রভাব, দুর্বল তদারকি, সব মিলিয়ে এটি এখন অর্থনীতির সবচেয়ে দুর্বল জায়গা। সংস্কার ছাড়া এই খাতকে সুস্থ করা সম্ভব নয়। সবশেষে বলা যায় অর্থনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।